শাসনের ছদ্মাটি বাজারে একটা সভা আয়োজিত হয়েছে, যেটা বারাসাত ব্লক তৃণমূল কংগ্রেসের সমন্বয় কমিটির বিশেষ নির্দেশে শাসন আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের দুরন্ত ব্যবস্থাপনায় আজকের এই সভার সভাপতিত্ব করছেন আমার ইয়াঙ্গার ব্রাদার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, একই সঙ্গে ফলতি বেলেঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেদি হাসানকে বরণ করবে রঞ্জিত মণ্ডল। 90 সাল থেকে আমাদের সঙ্গে গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। তখন মাথা ভর্তি চুল ছিল, এখন চুলটা একদম মাথায় নেই, কিন্তু তার সেই মোটিভেশন এখনো সমানে এই বয়সেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্রীযুক্ত লক্ষণ মণ্ডল মহাশয়। মিঠু সঞ্চালনা করছে আমাদের সবার প্রিয় বিধায়ক রবিউল ইসলাম মঞ্চে আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরা বিবি, সহকারী সভাপতি মেহেদি হাসান, আমাদের কর্মদক্ষগণ জাতীয়কর্মের শাহাবুদ্দিন আলী, একই সঙ্গে কীর্তিবীর 2-এর আমাদের দলের সভাপতি মানস ঘোষ, কেমিয়া কমলা সভাপতি এবং কর্মদক্ষ, শহীদুল আলী কর্মদক্ষ, আব্দুল মান্নান কর্মদক্ষ এবং একের সভাপতি, আমাদের জেলা পরিষদের 2 সদস্যা ফরহাদ সাহেব এবং সাবিনা, প্রাক্তন বিরোধী দল নেতা আব্দুর রউফ সাহেব, প্রধান মৌসুমী ঘোষ, মনিরুল ইসলাম, প্রদীপ মণ্ডল আমাদের সদস্য, এছাড়াও আমাদের উপপ্রধান আব্দুল হাই এবং জিয়াউল ইসলাম, আমাদের বেচাবাবু উপস্থিত আছেন এবং আমাদের শাসন অঞ্চলের প্রায় সবাই, আমি আলাদা করে কারো নাম বলছি না, প্রায় সবাই উপস্থিত আছেন। এবং শাসনের একটা বৈশিষ্ট্য হলো এরা ভীষণ দলপ্রেমী। নিজেদের মধ্যে যদি সাময়িক একটু বিচ্যুতিও ঘটে সমস্যা নেই, তারা কিন্তু মাঠ ভরিয়ে দেবে এবং মঞ্চ ভরিয়ে দেবে। আসাদুল উপস্থিত আছে, আমাদের আব্বাস উপস্থিত আছে, সাদিক আছে, সবাই আছে। আপনারা শুনছেন দীর্ঘদিন ধরে আমাদের নেতারা অনেকটা আলাপচারিতার ভঙ্গিতে নিজের মতো করে 21শে জুলাইয়ের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন এবং পাশাপাশি এই সঙ্গে রিলেটেড কিছু ঘটনা, যে ঘটনাগুলোর সঙ্গে বাংলা মানুষের পরিচয় ছিল, বাংলা মানুষের কাছে সে ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক ছিল, সেটাকে তুলে ধরা হয়েছে। 21 জুলাইয়ের আহ্বানের পাশাপাশি মেগা ফাইনালের আগে একেবারে লাস্ট মিনিট সাজেশন যেটা বলে, শেষ মুহূর্তের যে চূড়ান্ত প্রস্তুতি সেই ফাইনাল ম্যাচের আগে, সেটা 21শে জুলাই মঞ্চ থেকে আমরা শুরু করেছি বলা চলে। এর মাঝখানে আবার চলে আসছি আরো কিছু ঘটনা। বাংলা ও বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ, বাংলা বাঙালির প্রতি বিদ্বেষ, বাঙালিদের অন্য প্রভিন্সে গেলে বিপত্তি, কাজের সূত্রে অন্য প্রয়োজনে বাঙালিরা গেলে সেখানে যখন তার মুখ থেকে বাংলা কথা শুনতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে এখানে স্টপ করিয়ে দিয়ে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। বাঙালি পরিচয় পেলেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই বাঙালিদের নিরাপত্তার বড্ড অভাব। ঠিক সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল কলকাতায় মহা মিছিল ডেকেছেন, আমাদেরকেও মিছিল করতে বলেছেন বাংলা ভাষার সমর্থনে, বাঙালির সমর্থনে, বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে। এই বিষয়ে আমরা মান্নাদের একটি গান বলবো, যারা বাংলা বাঙালি হিন্দু মুসলিম এসব আলাদা করেন। মান্নাদের একটা বিখ্যাত গান আছে, তুমি দেখো নারী পুরুষ, আমি দেখি শুধুই মানুষ। আমরা মানুষ দেখি এবং মানুষ দেখি বলি, যখন কেউ অত্যাচারিত হয় সিপিএম বিজেপি অন্যান্য রাজনৈতিক দল দ্বারা, আমরা তার জাতের পরিচয় দেখি না, আমরা দেখি মানুষটা কি, মানুষটার পরিচয় কি, সে মানুষ কিনা, তাকে হসপিটালাইজড করা, তার পাশে থাকা, তার পরিবারকে খবর দেওয়া এবং তার হয়ে আন্দোলন করা। অতীতকালে আমরা দেখেছি, আমাদের রঞ্জিত বলছে কয়েকটি কথা, এই শাসনের বুকে 1 ডজন মানুষ খুন হয়েছে সিপিএম এর ওই টপ 4 যখন সিপিএম ছিল। আমরা প্রত্যেকে জানি, শাসনের মানুষটা বেশি করে জানেন। এবং শেষ যে খুনগুলো হয়েছিল একেবারে 1 বছরের মধ্যে, আমি সাধনকেও খুনের তালিকা রাখবো এই কারণেই,
সাধন কিন্তু গুলিটা খেয়েছিল সিমিতে লড়াই করতে গিয়ে। স্পটে মহানন্দ সর্দার মরল, নূর আলী মরল, আর আত্মার অবস্থা পড়েছিল সাধন। কিছুদিন পর ও রোগে পচন ধরলো শরীর, ও মারা গেল। তপন পেছনে আছে, তপনও কিন্তু গুলি খেয়েছিল। গোটা ঘটনার সাক্ষী আমরা। তখন মুকুল রায়ের থেকে শুরু করে, সুলতান আহমেদ থেকে শুরু করে, হাজি নুরুল থেকে রথীন ঘোষ মহাশয়, আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক, প্রত্যেকে কিন্তু শাসনের দিকে একটা নজর ছিল। এবং রেনেসাঁস যেটা বলা হয়, যেটা টার্নিং পয়েন্ট বলা হয়, সেই টার্নিং পয়েন্টে আমরা ধরি। শাসন অঞ্চলের আন্দোলন আসতে পড়েছিল বিভিন্ন জায়গায়, সিপিএম বিরোধী আন্দোলন, কিন্তু চূড়ান্ত রূপ নেয় যেটা ঝন্টু বলছিল, সেটা হলো ওই ডুবদিয়া পদরঙ্গা হাই স্কুলের নির্বাচন। আমরা দেখেছিলাম মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ কাকে বলে। আমরা দেখেছিলাম সিপিএমকে তাড়াতে তাদের যে সদর্থক ভূমিকা। ঘর থেকে বেরিয়ে এসেছিল মহিলারা, ঘর থেকে বেরিয়ে এসেছিল বয়স্ক মানুষরা, তাদের সেই আর্তনাদ, তাদের সে কান্না যে আমরা যে কোনো ভাবে সিপিএমকে শেষ করব। তখন বাচ্চা বাচ্চা ছেলে, মেহেদি, মনু, তাদের তখন 20-22 বছর বয়স। আমরা দেখেছিলাম ওই বয়সে আমরা দেখতে ওদের থেকে একটু সিনিয়র হওয়ার জন্যে আমাদেরকে সামনের সারি থেকে ওদেরকে আগলে রাখতে হয়েছিল। এবং ভোটটা গণনা হয়েছিল ডিএম অফিসে। আমার পাশে সিপিএম এর নেতা কুতুবউদ্দিন সাহেব ছিল। আমি ঢোকার সঙ্গে সঙ্গে, কারণ ভোটের আঁচটা আমরা পেয়েছিলাম মানুষের এই মাঠে সিপিএম বিরুদ্ধে গগনভেদী চিৎকার। আমার পাশে যখন কুতুব বসলো, আমি কুতুব বললাম, যেহেতু আমিও দুজনই গভর্নমেন্ট কলেজে পড়তাম, আমি ওরা বললাম, কুতুব তোদের লাস্ট জয় হয়ে গেছে, আজ থেকে তোদের পরাজয় শুরু হবে। এবং আমার কথাটি ও যখন তীব্র স্বরে প্রতিবাদ করলো, মাননীয় ডিএম ছিলেন ওখানে, তখন এই ডিপিও সাহেব ছিলেন, প্রত্যেকে আমাকে থামাতে চেষ্টা করছেন যে আপনারা কিছু বলবেন না। ডিপিও সাহেব বললেন, আপনাদের জয় তো সময়ের অপেক্ষা, আপনি উচিত জয় দেবেন। আমরা দেখলাম ভোরবেলা যখন সঠিক শীতের ফল প্রকাশ হলো, আমরা শুধু জিতলাম না, নিরঙ্কুশভাবে জিতলাম। তারপর থেকেই জয়ের ধারা অব্যাহত আছে। 2011, 13, 16, 19, 21, 24 শাসন সহ বৃহত্তর শাসন গোটা বারাসাত ব্লক 2-এ আমরা চমকপ্রদ রেজাল্ট করলাম। এই রেজাল্ট করার জন্য আমাদের কর্মী সমর্থকদের অবদান অনস্বীকার্য। আমরা হয়তো কপাল গুণে, ভাগ্য গুণে এই মঞ্চে দাঁড়িয়ে দুই কথা বকবক করার সুযোগ পাই, কিন্তু যারা আমাদের আজকে নেতা বানিয়েছেন, যারা আমাদের বক্তা বানিয়েছেন, তারা আপনারা না থাকলে আমরা কিন্তু এই জায়গায় আসতে পারতাম না। বাংলার অভাবনীয় পরিবর্তন হচ্ছে 2011-এ, কিন্তু 21শে জুলাইকে আমরা ভুলতে পারি না। 21 জুলাই আমাদের কাছে একটা অবিস্মরণীয় দিন। বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আমরা প্রতিবার সমাবেশে যাই, এবং গত 3 দিন ধরে, আজকে নিয়ে 4 দিন, আমরা যে ব্লক জুড়ে সভা করছি, প্রত্যেকটা দিন বৃষ্টি মাথায় করে আমরা সভা করছি। কিন্তু আমরা ভেবেছিলাম এই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের উপস্থিতি হয়তো সামান্য হবে। আমরা দেখছি উপস্থিতি সামান্য নয়, উপস্থিতি কিন্তু হার অত্যন্ত বেশি। তো আজকের দিনে আমাদের যেটা বলার প্রাসঙ্গিকতা, নন্দীগ্রাম, সিঙ্গুর, নানুর, শাসন, এর সঙ্গে চূড়ান্ত যোগফল হল এই অবিভক্ত কংগ্রেসের এই আজকের 23শে জুলাই, 21শে জুলাইয়ের দিন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো মুভমেন্ট করেছেন, প্রত্যেকটি আন্দোলনে আপনি দেখবেন একটা স্পাই থাকে, এবং সেটা দলের মধ্যে। কংগ্রেসে যখন ছিলাম, কংগ্রেসের একটা অংশ মমতা ব্যানার্জির আন্দোলনকে শেষ করার জন্য চেষ্টা করত। বাধ্য হয়ে 98-এ দল করলেন এবং স্বাধীনভাবে দল পরিচালনা করে ক্ষমতা আসলেন। আমরা বারবার বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে গ্রাম বাংলার হতদরিদ্র, পিছিয়ে পড়া, সংখ্যালঘু, সংখ্যাগুরু সমস্ত শ্রেণীর মানুষের চূড়ান্ত প্রতিফলন পাই। কারণ কালকে বক্তব্য যেটা বলেছে, আজকে তো পুনরাবৃত্তি করছি,
যেন কোথাও তার মধ্যে চাওয়া পাওয়া, মূল্যবোধ সমস্ত কিছু যেন খুঁজে পাই আমাদের মধ্যে, আমরা মমতা ব্যানার্জি খুঁজে পাই। এই যে দ্বিপাক্ষিক ব্যাপার, ডাবল এই দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশের বাড়ি বিয়ে মনে হয়। আর নাহলে যে ঘাত প্রতিঘাতের মধ্যে তিনি বড় হয়েছেন, বীরভূমের প্রত্যন্ত জায়গা থেকে উঠে এসে আজকে শুধু বাংলায় নন, ভারতবর্ষ নন, গোটা পৃথিবীতে একটা পরিচিত নাম, একটা সিম্বলিক নাম। এই প্রতীকী নামটা কেন উনি আনতে পারলেন? ওনার এক্সট্রাঅর্ডিনারি কি? ওনার এক্সট্রাঅর্ডিনারি হলো মানুষের জন্য ভাবা। উনি বলছিলেন যে আমার দুঃখ কষ্ট সেদিনই যখন দেখি কোনো কর্মী ভারাক্রান্ত মনে কথা বলে, কোনো কর্মী অসহায় বোধ করে, অর্থাৎ কর্মী লেভেলে তাঁর যে মূল্যবোধ, তাঁর যে চাওয়া পাওয়া, এটা ভীষণভাবে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যখন মমতা অধ্যায় শুরু হওয়ার পর পশ্চিমবাংলায় যদি আমরা সিপিএমকে প্রতিপক্ষ ভাবি, সেই সময় আমাদের সিপিএম প্রবল প্রতিপক্ষ ছিল। সিপিএমকে যদি প্রবলতর প্রতিপক্ষ ভাবি, তাহলে সিপিএম এর হেভিওয়েট নেতাগুলোর নাম একবার বলুন তো। প্রমোদ দাশগুপ্ত, তারপর সরোজ বন্দ্যোপাধ্যায়, তারপর সরোজ মুখার্জি, তারপর চলে আসুন বিমান বোস, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তী, জ্যোতি বোস, এরকম তাবড় তাবড় নেতা সিপিএম এর ছিল। এই টিমকে হারানোর ক্ষমতা বলা হতো গোয়ায় গিয়ে সিংহর বিরুদ্ধে আক্রমণ করার সমান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা চিন্তা, তার যে চ্যালেঞ্জিং মনোভাব, তিনি বারবার একটা কালিয়া সিনেমার বিখ্যাত ডায়লগ ছিল অমিতাভ বচ্চনের, কালো जब खड़े होते हैं लाइन वही से शुरू होता है, तो ममता जब खड़े होते हैं बात वही से शुरू होता है। যখনই মমতা ব্যানার্জি কোথাও দাঁড়াচ্ছেন খবর হয়ে যাচ্ছে, মিডিয়া আসতে পড়ছে তার খবর নেওয়ার জন্য। সে 2009 বলুন, 2010 বলুন, 2011 বলুন, মমতা ব্যানার্জির খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকরা ওত পেতে থাকেন। কারণ তাঁরা বুঝেছিলেন সংবিধানের সংবাদ মাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকা তখন কিন্তু অটুট ছিল। মমতা ব্যানার্জির লড়াইকে কোনদিন জানিয়েছিলেন? আপনাদের মনে আছে আনন্দবাজার একটা বিখ্যাত সাংবাদিক অতনু ভট্টাচার্য, তিনি ওই সময় একটা রিপোর্টিং করেছিলেন, নতুন ভোরের আকাশে নতুন মমতা। সারা বাংলা ঘরে ঘরে খবরটি প্রকাশিত হয়েছিল, পড়েছিল পাঠকরা। পরদিন থেকে আমরা দেখলাম টিআরপি বাড়তে শুরু করলো আনন্দবাজারে। সেই আনন্দবাজারের আজকের ভূমিকাটা কোন জায়গায়? ঘণ্টাখানেক সুমনে বস্তা ফাঁচাবো বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন। আমরা একবারও দেখি না বাংলা বাঙালি নিয়ে বক্তব্য রাখতে। আমরা দেখিনি সুমন বাবুর এই অনুষ্ঠানে কেন সংখ্যালঘুরা নির্যাতিত, মণিপুর কেন 1 বছর আগে 1 বছর ধরে চলছে, সে বিষয়ে আমরা আলোচনা দেখি না। আমরা দেখি না পশ্চিমবাংলা 70টা বেশি জনমুখী প্রকল্পে বাংলা 10.5 কোটি মানুষ দিব্য সুখে আছে, আমরা সেটা দেখি না। আমরা দেখি না মমতা ব্যানার্জির এই সংক্ষিপ্ত 14.5 বছর রাজত্বকালে গোটা ভারতবর্ষের মধ্যে নিরাপত্তার প্রশ্নে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। আমরা দেখি না সংবাদ মাধ্যম, দেখি না আনন্দবাজার, দেখি না বিবি আনন্দ, দেখি না নিউজ 18-তে। আমরা বলতে চাই বাংলায় শাসন যে সিম্বলিক নাম, এই শাসনের নাম সংবিধানে আলোচনা, এই সংসদে আলোচনা হয়েছে। লোকসভার 2 কক্ষ, বৃহৎ কক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভাতে আলোচিত হচ্ছে শাসন নিয়ে। আমরা দেখেছি 79-এ হাকিম সর্দাররা যখন ঘর পুড়িয়ে দেয় সিপিএম, পোড়া কোরআন শরীফ নিয়ে হাকিম সর্দার তৎকালীন কংগ্রেস নেতা রাজীবজির কাছে গিয়েছিলেন, রাজীব গান্ধীর কাছে গিয়ে বলেছিলেন, রাজীবজি আমার আস্ত দোতলা কষ্টের বাড়িটা সিপিএম পুড়িয়ে ছারখার করে দিল। রাজীব গান্ধী সহায় স্নেহে হাত বাতায় হাত দিয়ে হাকিম সাহেবকে বলেছিলেন, আমরা পশ্চিমবাংলা যাব, বাংলায় গিয়ে তোমার এই পানশিলা গ্রামেতে যাব। আর আজকের কংগ্রেস ভাবলে অবাক লাগে,
অধীর বাবুর নেতৃত্বের কংগ্রেস, শুভঙ্কর বাবুর কংগ্রেস সিপিএম এর কাছে মাথা নত যেন হয়ে তারা রাজনীতি করছে। কংগ্রেস তো প্রয়োজন ছিল না, তৃণমূল কংগ্রেস দল তৈরি প্রয়োজন ছিল না। আজকে কংগ্রেসের নেতিবাচক রাজনীতির কারণে তৃণমূল কংগ্রেস তৈরি হলো, আর তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে কোটি কোটি মানুষকে আশ্রয় দিয়ে তাদের নিরাপত্তা বিষয় তাকে সুনিশ্চিত করেছে। আমরা বলতে চাই 21শে জুলাই অত্যন্ত ইম্পর্টেন্ট আপনাদের যাওয়া, আর 21শে জুলাই আমরা আগে বলেছি এটা মেগা গেমের আগে শেষ রিহার্সাল। এই রিহার্সাল আমাদের কন্ডিশন গান থেকে শুরু করে সমস্ত ব্যাপারে আমরা সামান্যতম ত্রুটি রাখতে দেব না। আমরা লড়াই করব, লড়াই করে 2026-এর আউট অফ 294 294 মধ্যে 250 সেট নিয়ে এইখানকার বাংলায় বর্তমান যে বিজেপি আছে তাদের বিরোধী দলের মর্যাদাকে ক্ষুণ্ণ করে দেব রাজনৈতিকভাবে। এই লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এখানকার অসতিবার মানুষরা আছেন, 60, 65, 70 বছর মানুষরা, তারা জানেন এইখানকার মানুষরা কতটা অত্যাচারিত, তারা জানেন এইখানকার মানুষ কতটা শোষিত নিষ্পেষিত। জমির খাজনা দেওয়া হতো না, মানুষকে দিনে দুপুরে বেত মারা হতো, ইলেকট্রিক শক দিয়ে মেকাইল বলে একজন চোলপুরের লোককে খুন করা হয়েছিল, মেরে দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি গোলাবাড়িতে শুধু কংগ্রেসের সভাসনের অপরাধে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে তার বেষ্টনীতে ওই ইলেকট্রিক তার মধ্যে ইলেকট্রিক শক খেয়ে মেকাইল নামক একটা ছেলেকে মেরে দেওয়া হয়েছিল সিপিএম এর দৌলতে। আর তার উত্তরসূরি ভারতীয় জনতা পার্টি বিজেপি একই ধারায় হিন্দু মুসলমানকে আলাদা করে। কেউ বলছে হাজি বিরিয়ানি খাওয়া যাবে না, কেউ বলছে ওই খানদের বরযাত করতে হবে, আবার শুভেন্দু বাবুরা এক ইঞ্চি বাড়িয়ে বলছেন মুসলমানদের ভোট আমার লাগবে না। যে শুভেন্দুর মুখে আমরা শুনেছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন হয়েছিল দেওবন্দ মাদ্রাসা থেকে, যে শুভেন্দু অধিকারী বলেছিল আলিগড় ইউনিভার্সিটি থেকে আন্দোলন শুরু হয়েছে স্বাধীনতার, আজকে সেই শুভেন্দু বলছে মুসলমানরা নাকি অফ দ্য রেকর্ড, অফ দ্য ট্রাক, অর্থাৎ সীমানার বাইরে। লজ্জা করে শুভেন্দুর মতন নেতাদের। আগামী দিন শুভেন্দু সহ ওই শতরূপ ঘোষ সহ বিজেপি সিপিএম বাংলায় মমতা ব্যানার্জির হাওয়ায় যে একটা ধূলিসাৎ হয়ে যাবে সে কথা বলাই বাহুল্য। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার সামনে আমার অগণিত অনুপ্রেরণার উৎস, কর্মী, সমর্থক এবং মঞ্চে আমার সতীর্থদের আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।